ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনও বিতর্ক কেন? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। আপনার ম্যাচ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। এই চুক্তিতে আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকেরা সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে লেখা চিঠিতে এই কথা উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে। অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই চুক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে এবং অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে স্বাক্ষর হওয়ার পর এটা নিয়ে নানা সমালোচনা দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে, নির্বাচনের কয়েকদিন আগে এই চুক্তি স্বাক্ষর কেন করতে হলো? যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল ৯ মাস ধরে, কিন্তু গোপনীয়তার শর্তের কারণে তখন এর বিস্তারিত প্রকাশ করেনি কোনো পক্ষ। এখন চুক্তি প্রকাশ হওয়ার পর বাংলাদেশের অর্থনীতিবিদদের অনেকেই বলছেন এই চুক্তির পুনর্মূল্যায়ন হওয়া দরকার। চুক্তির খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিয়ে এটাও বলা হচ্ছে যে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি, বরং প্রাধান্য পেয়েছে আমেরিকার ইচ্ছা। ফলে অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন বাংলাদেশের নির্বাচিত সরকারের উচিত চুক্তি পরীক্ষা করে দেখা। গত বছর অর্থাৎ ২৫ সালের ২রা এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর বিভিন্ন হারে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যেটা বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছিল। বাংলাদেশের উপর পাল্টা শুল্ক আরোপ করা হয় ৩৫%। সে সময় বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে শুল্ক প্রত্যাহার বা কমানোর অনুরোধ করে। পরে সেই শুল্ক হার কমিয়ে ২০% নামিয়ে আনা হয়। তবে শুল্ক নিয়ে চূড়ান্ত মতে পৌঁছাতে দুই দেশের মধ্যে আলোচনা চলতে থাকে। গত ৯ মাস ধরে বিভিন্ন বৈঠক ও ধারাবাহিক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত দর কষাকষি শেষে উভয় পক্ষ অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে। নতুন চুক্তির পর বাংলাদেশের উপর মার্কিন পাল্টা শুল্ক এখন ১৯%। চুক্তিতে উভয় দেশের বিভিন্ন পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে তা বাংলাদেশের নেগোসিয়েশনের দুর্বলতা দেখতে পেয়েছেন অর্থনীতি ও বাণিজ্য বিশ্লেষকরা। বাণিজ্য চুক্তি কার পক্ষে গেল? যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দুই দেশের বাণিজ্য $৮০০ কোটি। তবে বাংলাদেশে সেখানে রপ্তানি বেশি করে, আমদানি করে কম। ডলার হিসাবে দেখলে বাংলাদেশ সেখানে বছরে রপ্তানি করে প্রায় $৬০০ কোটি পণ্য, বিপরীতে আমদানি করে $২০০ কোটি পণ্য। অর্থাৎ আমেরিকার $৪০০ কোটি পণ্য বাংলাদেশ থেকে বেশি কেনে। ফলে দেশটি এখন বলছে বাংলাদেশকে কেনাকাটা বাড়াতে হবে। তারা শাস্তিমূলক শুল্ক আরোপ করে। আর এই সব কিছু নিয়ে একটা সমাধানে আসতেই দুই দেশের চুক্তি। এভাবে চাপ দিয়ে আমেরিকা ১০০টিরও বেশি দেশের সঙ্গে চুক্তিতে গিয়েছে বা যাচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে চুক্তিতে বাংলাদেশের চেয়ে আমেরিকা বেশি লাভবান হয়েছে, এমন মত দিচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ডিস্টিংগুইশড ফেলো মুস্তাফিজুর রহমান। তিনি বলেন এই চুক্তি আমেরিকার পক্ষে গেছে। চুক্তিতে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক প্রভাব দেখা যাচ্ছে। তারা কি করবে, আমরা কি করব, এই বিষয়গুলোতে যে ৪ গুণ বেশি আমাদের বাধ্যকতামূলক করার ক্লজগুলো আছে, সেখান থেকেও বোঝা যায় আমেরিকার প্রাধান্য। আর সাধারণভাবেও এটা যে সাবস্ট্যান্স, সেখান থেকেও বোঝা যায় যে এটা তাদের পক্ষে গেছে। তাহলে এই চুক্তি থেকে বাংলাদেশ কি অর্জন করলো? এমন প্রশ্নে তৈরি পোশাক খাতের কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক আবু হেনা রেজা হাসান। তবে একই সঙ্গে তিনি বলেন এই চুক্তির পেছনে সরকার মূলত রাজনীতির দিকে বেশি অর্জন করতে চেয়েছিলেন বলে তার কাছে মনে হয়েছে। আমি যদি বলি বাংলাদেশ এখানে যেটা অর্জন করতে চেয়েছে সেটা হলো আমেরিকান পলিটিক্যাল ফেভার বা রাজনৈতিক অনুগ্রহ। ইকোনমিক ফেভারের চেয়ে পলিটিক্যাল ফেভার। আমরা পলিটিক্যালি তোমাদের সঙ্গে অ্যালাইন্ড, সুতরাং আমাদের রক্ষা করো, আর গার্মেন্টসকে রক্ষা করো, এটাই ছিল আমাদের মেইন বেনিফিট। অন্যদিকে আমেরিকা পলিটিক্যালি বেনিফিটের সঙ্গে তাদের ইকোনমিক বেনিফিটও নিশ্চিত করে দিয়েছে, বলেন অধ্যাপক আবু হেনা রেজা হাস। চুক্তির শেষ দিকে সেকশন ৬ কমার্শিয়াল কনসিডারেশন নামে মূলত কিছু কেনাকাটার কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ যে আমেরিকা থেকে কম আমদানি করছে সেটা পুষিয়ে নিতে বাংলাদেশের কি কি কেনাকাটা ভবিষ্যতে বাড়াবে সেটা উল্লেখ করা হয়েছে সেখানে। এবং বলা হয়েছে বাংলাদেশ আমেরিকা থেকে বোয়িং উড়োজাহাজ কিনবে ১৪টি, ১৫ বছরে জ্বালানি কিনবে $১৫০০ কোটি, বছরে কৃষিপণ্য আমদানি করবে $৩৫০ কোটি। কিন্তু প্রশ্ন উঠছে, এত সব কেনাকাটা শুধু ক্রয় বানানোর জন্যই করা হচ্ছে নাকি এগুলো চাহিদা আছে? আবার চাহিদা যাচাই না করেই এসব কেনা হলে সেটার অর্থনৈতিক ক্ষতিটা বাংলাদেশকে নিতে হবে। এই যে এয়ারক্রাফটগুলো, এগুলো কি বাংলাদেশের দরকার আছে? আমরা যেগুলো কিনছি সেগুলো কী ধরনের এয়ারক্রাফট আমরা জানি না, শুধু বলা হচ্ছে ১৪টি কিনব। এগুলো নিয়ে এসে আমরা কি আমাদের এয়ারলাইন্সকে লসের দিকে ঠেলে দিচ্ছি? এগুলোও কিন্তু ভাবতে হবে, বলেন আবু হেনা রেজা হুসাইন। অন্যদিকে এভাবে সংখ্যা বা অঙ্ক ধরে কেনার কথা বলায় ঝুঁকি দেখতে পান সিপিডির ডিস্টিংগুইশড ফেলো মুস্তাফিজুর রহমান। এগুলো একবার কংক্রিট নাম্বার দিয়ে বলা হয়েছে।
আবার পরে কোনো সময় যদি প্রয়োজন দেখা দেয় তখন এসব ক্রয়ে পেছানো দুষ্কর হয়ে যাবে। তখন পেছাতে গেলেই বলবে যে তাহলে আবার পাল্টা শুল্ক, যেটা প্রথমে দেওয়া হয়েছিল ৩৭%, সেখানে নিয়ে যাব। এছাড়া নেগোসিয়েশনে আরেকটি দুর্বলতা তারা উল্লেখ করেছেন যে বিমান কিংবা গমের মতো আমদানিগুলো সরকারিভাবে করা হলেও অন্যান্য কৃষিপণ্য, তুলা, তেল এসব আমদানি হবে বেসরকারিভাবে, অর্থাৎ এগুলো আমদানি করবে বেসরকারি কোম্পানিগুলো। কিন্তু বাংলাদেশের বেসরকারি কোম্পানিগুলো যেখানে ভারত, পাকিস্তান কিংবা চীন থেকে অল্প সময়ে কম খরচে আমদানি করতে পারে, সেখানে আমেরিকা থেকে আনতে গেলে খরচ এবং সময় বাড়বে। কোম্পানিগুলো তো সরকারের আমদানি ঘাটতি মেটাতে নিজেদের আর্থিক ক্ষতি করে ভারত বা পাকিস্তানের পরিবর্তে আমেরিকা থেকে আনতে যাবে না, অথবা সেটা করতে গেলে সরকারের কাছে বাড়তি কোনো সুবিধা বা ভর্তুকি চাইতে পারে। সরকার কি চুক্তির এই সময় কস্টিং করেছেন, বলেন মোস্তাফিজুর রহমান। ভূরাজনৈতিক সম্পর্কেও টানাপোড়েন হতে পারে। অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামের এই চুক্তিতে উভয় দেশের বহু পণ্য শুল্ক ছাড় পাবে, যেখানে যুক্তরাষ্ট্রের ৬,৭১০টি পণ্য আর বাংলাদেশের ১,৬৩৮টি পণ্য থাকছে। কোনো কোনো পণ্য শুরু থেকেই, আবার অনেক পণ্য ধাপে ধাপে শুল্কমুক্ত সুবিধার আওতায় আসবে। তবে এতে করে বাংলাদেশের রাজস্ব আয় কমবে। এছাড়া এই সম্ভাব্য আর্থিক ক্ষতির বাইরে আরও কিছু বিষয় আছে, যেখানে চীন, রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও প্রভাব পড়তে পারে। যেমন চুক্তির শেষাংশে বলা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম ক্রয় বাড়ানোর চেষ্টা করবে, বিপরীতে নির্দিষ্ট কিছু দেশ থেকে কেনাকাটা সীমিত করার চেষ্টা করবে। যদিও কোন কোন দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনা কমাতে হবে সেটা নির্দিষ্ট করা হয়নি। বাংলাদেশ এখন বেশি কেনে মূলত চীন থেকে। এছাড়াও চুক্তির চতুর্থ সেকশনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থের সংঘাত আছে এমন দেশ থেকে পারমাণবিক রিঅ্যাক্টর, ফুয়েল রড অথবা সমৃদ্ধ ইউরেনিয়াম কেনা যাবে না। তবে একটি ব্যতিক্রম রাখা হয়েছে। বলা হয়েছে যদি বিকল্প কোনো সরবরাহকারী বা প্রযুক্তি না থাকে, অথবা চুক্তি কার্যকর হওয়ার আগে বিদ্যমান চুক্তির জন্য উপকরণ কেনার চুক্তি হয়ে থাকে, তবে তা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। অর্থাৎ রাশিয়ার প্রযুক্তির সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহ অব্যাহত থাকতে পারে, তবে ভবিষ্যতে কোনো পারমাণবিক প্রকল্পের উপর যুক্তরাষ্ট্রের নজর থাকবে। সেক্ষেত্রে এই ধারাগুলোর ফলে চীন, রাশিয়া যাদের বাংলাদেশের সামরিক কেনাকাটা কিংবা জ্বালানি আমদানির সম্পর্ক আছে, তাদের সঙ্গে সম্পর্ক চাপে পড়তে পারে। কারণ এই চুক্তি বাংলাদেশকে ধাপে ধাপে চীন, রাশিয়া থেকে আমেরিকামুখী করবে, যেখানে চীন, রাশিয়া তাদের বাংলাদেশের বাজার হারানোর শঙ্কায় থাকবে। এর ফলে শুধু এসব দেশের সঙ্গে সম্পর্ক চাপে পড়তে পারে তা নয়, বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দুর্বল হবে বলেই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু হেনা রেজা হাসান। তিনি বলেন, বাংলাদেশ ডিফেন্স আর কতটুকুই বা কিনবে, কিন্তু আমাদের ডিফেন্স যখন ওদের সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেটেড হয়ে গেল, তখন আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজি তো ওদের স্ট্র্যাটেজির বাইরে যেতে পারবে না। অন্য দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এমন বিষয় আরও আছে। যেমন সেকশন 4-এ বলা হয়েছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক বিবেচনায় সীমান্ত ব্যবস্থাপনায় কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে বাংলাদেশকেও সেটা অনুসরণ করতে হবে। এছাড়া তৃতীয় কোনো দেশের কোম্পানি বাংলাদেশে বাজার মূল্যের চেয়ে কম দামে এমন কোনো পণ্য বিক্রি বা রপ্তানি করতে পারবে না, যার কারণে আমেরিকার পণ্যের বিক্রি কমে যায়। অর্থনীতিবিদ এবং সিপিডির ডিস্টিংগুইশড ফেলো মুস্তাফিজুর রহমান বিবিসি বাংলাকে বলেন, বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য যেটা বলা হচ্ছে, এটা নিয়ে বাংলাদেশের সঙ্গে সমস্যা হতে পারে, কারণ বাংলাদেশের ব্যবসায়ীরা, ভোক্তারা চীন থেকে কম দামে পণ্য কেনেন, এটাই স্বাভাবিক। তিনি বলেন, মূলত সরকারিভাবে কোনো প্রতিষ্ঠানকে ভর্তুকি দিলে সে প্রতিষ্ঠান অনেক সময় কম মূল্যে পণ্য বিক্রি করার সক্ষমতা অর্জন করে। এটা আন্তর্জাতিক আইনের ব্যত্যয়। আমেরিকা তাদের এই বাজার মূল্যের চেয়ে কম দামের বিষয়টা দিয়ে সে জায়গাতে বেশি ধরবেন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য স্বার্থ হুমকিতে পড়বে। এখন ধরেন আমেরিকার যে বাণিজ্য স্বার্থ আমাদের আছে, এবং সেখানে চীন থেকেও হয়তো একই জিনিসটা আমদানি হচ্ছে, কিন্তু চীন কম দামে সেটা দিচ্ছে। এসব জায়গায় আমেরিকা সরাসরি ধরবে যে এটা আমার বাণিজ্য স্বার্থের সরাসরি পরিপন্থী। কিন্তু চীন বলবে যে আমি তো এই কোম্পানিকে সরাসরি কোনো ভর্তুকি দেই না। তো এরকম নানাবিধ ঝুঁকি এসব ধারণাকে কেন্দ্র করে আছে, যেখানে অর্থনীতি, ভূরাজনীতি সবই আছে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের ব্যবসায়ীরা যেখান থেকে কম দামে পণ্য, লাভ বেশি, সেখান থেকেই তো পণ্য আনবেন, বলেন মিস্টার রহমান। এমন চুক্তি কেন করা হলো? চুক্তিতে পণ্যের মান নিয়ন্ত্রণ, ই-কমার্স সহ আরও বিষয় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক আবু হেনা রেজা হাসান বলেন, মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে মার্কিন প্রতিষ্ঠানগুলোর অনুমোদন, মেধাস্বত্ব, আইন ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের উপর এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ হয়েছে আমেরিকার।